হ্যালো স্টুডেন্টস, এখন যে কবিতাটি আলোচনা করব তার নাম হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি। কবি টেড হিউজেস। উনি একজন ব্রিটিশ কবি। টেড হিউজেস একজন ইংলিশ কবি, ব্রিটেনে জন্মগ্রহণ করেছেন ইয়র্কশায়ার বলে একটি জায়গায়। ওনার জন্ম 17 অগস্ট 1930, মৃত্যু 28 অক্টোবর 1998। ওনার নামটা ছোট করে আমরা বলি টেড হিউজেস, আসলে পুরো নাম হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হিউজেস। তিনি কবিতা লিখেছেন, কবি, তিনি অনুবাদ করেছেন এবং শিশু সাহিত্য রচনা করেছেন এবং তিনি বেশ প্রতিযশা একজন মানুষ। বহু মানুষ তার নাম জানে এবং তার আরেকটা গুরুত্বপূর্ণ জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পোয়েট লরেট হয়েছিলেন। 1984-এ পোয়েট লরেটের পদটি পেয়েছিলেন এবং তার মৃত্যুকাল অবধি তিনি পোয়েট লরেট ছিলেন। পোয়েট লরেট হচ্ছে ইংরেজের ব্রিটিশ রাজ পরিবার কবিদের একটা বিশেষ কবিদের একটি বিশেষ পদ দেন, যেই পদটাকে বলা হয় কোবেল লরেট, পোয়েট লরেট, এবং তারা দীর্ঘদিন যতদিন বেঁচে থাকেন সাধারণত তাদের মৃত্যুকাল অবধি এই পদটা পায়। এটা খুব সম্মানের। এবং ওনার আরও কিছু বইটই আছে, বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন, টেলস ফ্রম ওভিড, এরকম কিছু বইপত্র আছে। আমরা এখন যে কবিতাটা বলবো, আলোচনা করব, সেই কবিতাটা মাই ওন ট্রু ফ্যামিলি, আমার নিজের সত্যিকারের পরিবার। কবিতাটার নাম, কবিতাটার নাম থেকে বোঝা যাচ্ছে যে পরিবার সংক্রান্ত কিছু, হয়তো পরিবার সংক্রান্ত কিছু নিশ্চয়ই। এবার কবিতার বিষয়বস্তু হচ্ছে একটি শিশু ওক গাছের জঙ্গলে গিয়ে সে মেল ডিয়ার, পুরুষ হরিণ খুঁজছিল। এমন সময় এক বৃদ্ধার সঙ্গে তার সাক্ষাৎকার হয় এবং সেই বৃদ্ধা তাকে বলে তার গোপন কথা সে জানে এবং তারপরে সে দেখে সে ওক গাছের দ্বারা বন্দী হয়ে আছে এবং ওক গাছটা তাকে বলে তাদের যেভাবে কাটা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাকে কথা দিতে হয় যে তারা যে সে এরপর থেকে একটা ওক গাছ কাটা হলে সে 2টো করে গাছ পুঁতবে। এবং এটা একটা ড্রিম রিয়েলিটি আর কি, ড্রিম ন্যারেটিভ, রিয়েলিটি বলবো না, ড্রিম ন্যারেটিভ, স্বপ্নের মধ্যে দিয়ে গল্পটা বলা হয়েছে। এটা ওক গাছের বাও কবিতার মধ্যে পাবো, মূল যে শাখা তার নিচে শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন হয়তো, নিয়ে সেখান থেকে এই স্বপ্নটা দেখেছেন এবং স্বপ্ন ভেঙে যখন মানুষের মধ্যে ফিরে আসেন তখন তিনি আসলে মানুষ ছিলেন কিন্তু হৃদয়টা গাছের মতো হয়ে গেছিল। এইটা হচ্ছে কবিতাটার বিষয়বস্তু। এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন মানে দেখি। কবিতাটার 3টে করে লাইন, এরকম প্রায় 5টা প্রায় না 5টা স্ট্যাঞ্জা, 15 লাইনের কবিতা। এর ওই ছন্দবিন্যাস ওই স্ট্যাগের সঙ্গে র্যাগের সঙ্গে এ এ এ এমনি করেই 5টা স্ট্যাঞ্জা চলেছে। এখানে অলঙ্কারের ব্যবহার আছে, নানা ফিগার অফ স্পিচ রয়েছে, সেগুলো পড়ানোর সময় আলোচনা করব। তাই এবার কবিতাটা বলি। প্রথম লাইন, ওয়ান্স আই ক্রেপ্ট ইন আ ওক উড। একদা আমি এক ওক গাছের জঙ্গলে, ক্রেপ্ট মানে হামাগুড়ি দেওয়া, এখানে হামাগুড়ি দেওয়া নয়, এখানে সে ঢুকে পড়েছিল। ওক গাছ ঠান্ডার দেশের গাছ, আমাদের এখানে হিমালয় অঞ্চলে প্রচুর পাওয়া যায়। নানা রঙের ফুল হয়, মানে নানা ধরনের ভ্যারাইটি, নানা ধরনের ওক গাছ, তার নানা ধরনের ফুল, নানা রঙের আর কি। সে ওক গাছের জঙ্গলে ঢুকেছিল এবং আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম, মেল ডিয়ার। আই মেট অ্যান ওল্ড ওম্যান, আমি একজন বৃদ্ধা মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। এটাও ফার্স্ট পার্সন ন্যারেটিভে বলা হয়েছে। এক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হয়েছিল সেখানে। অল নোবলি স্টিক এ র্যাগ, এখানে বলে রাখা ভালো, এই যে বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা আসলে প্রকৃতিকে রিপ্রেজেন্ট করছে। উনি এই যে প্রকৃতি আমাদের ধারণ করেছে, সেই প্রকৃতিকেই তিনি রিপ্রেজেন্ট করছেন। কীভাবে কবিতাটা এগোলে আমরা বুঝতে পারবো। অ্যান্ড বলছে অ্যান্ড অল নোবলি স্টিক অ্যান্ড র্যাগ, এবং নোবলি মানে হচ্ছে ভীষণ দুর্বল,
ওই বৃদ্ধা মহিলা ভীষণ দুর্বল, স্টিক বলা হয়েছে, মানে তিনি হয়তো একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন, সেটাকে স্টিক বলেছে। স্টিক বলতে আমরা তো কাঠিকে বুঝি, যাই হোক। অ্যান্ড র্যাগ, র্যাগ মানে আমরা বুঝি সাধারণত র্যাগ বললেই আমরা বুঝি কম্বল, তাই এটা তা নয়। এখানে তার পরিধানের যে যা কাপড় চোপড় ছিল, মানে তার পরিধেয় বস্ত্র, সেগুলো খুব জীর্ণ ছিল। আসলে এখানে প্রকৃতিকে খুব দুর্বল এবং জীর্ণ বোঝানো হয়েছে। কেন দেখা যাক। শি সেড, সেই বৃদ্ধা মহিলা বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট, আমার কাছে তোমার গোপন কথা আছে। হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তার সঙ্গে একটা ছোট্ট ব্যাগ ছিল, সেই ব্যাগটা দেখিয়ে বললো ব্যাগের মধ্যে রয়েছে। এটা গেল প্রথম স্ট্যাঞ্জা। সেকেন্ড স্ট্যাঞ্জা, দেন শি বিগ্যান টু ক্যাকল, তারপর সে অদ্ভুত একটা আওয়াজ করতে শুরু করলো। ক্যাকল মানে অনেকে বলে খ্যাক খ্যাক করে আওয়াজ করা, ঠিক তা না, অদ্ভুত আওয়াজকে ক্যাকল বলে। অ্যান্ড বিগ্যান টু কোয়েক, অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি চমকে উঠলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং দ্বিতীয়বার আমি কেঁপে উঠলাম বা জেগে উঠলাম। আই কেম টুয়াইস অ্যাওয়েক। তারপরের লাইনে বলছে, সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, আমি দেখলাম, আমি জেগে উঠে দেখলাম, চমকে জেগে উঠে দেখলাম যে আমাকে ঘিরে আছে বাই স্টিয়ারিং ট্রাইব, আমার দিকে তাকিয়ে আছে এক দল, ট্রাইব বলতে উপজাতিকে বলা হয়। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, আমি একটা খুঁটিতে বাঁধা আছি। হ্যাঁ, এই ট্রাইব কারা পরের স্ট্যাঞ্জায় পাচ্ছি আমরা। দে সেড, তারা কি বললো, যারা তাকে ঘিরেছিল খুঁটিতে বাঁধা অবস্থায়, এই শিশুটি যাদের দেখেছে, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ। অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার আসল সত্যিকারের পরিবার। ওক গাছগুলো বলছে, উই আর চপ ডাউন, আমাদের টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। উই আর টর্ন আপ, আমাদের উপড়ে ফেলে দেওয়া হয়েছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একটাও চোখের পাতা ফেলোনি। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, তুমি যদি একটা কথা না দাও, একটা কথা দিতে হবে। নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি এখন মারা যাবে। শিশুটিকে ওক গাছগুলো ভয় দেখাচ্ছে। এবার কি বলছে, whenever you see an oak tree felled, তুমি যখনই দেখবে একটা ওক গাছকে কাটা হয়েছে, swear, শপথ করো, now you will plant two, তুমি দুটো করে গাছ পুঁতবে। unless you swear, তুমি যতক্ষণ না শপথ করছো, the black oak bark will wrinkle over you, কালো যে ওক গাছের বাকল, সেই বাকলগুলো তোমাকে ঘিরে নেবে। রিঙ্কল মানে কোচকানো, এই গাছের বাকলগুলো তো খড়খড়ে হয়, সেই জন্য রিঙ্কল বলেছে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং এই ওক গাছের মধ্যে তোমাকে বন্দি করে রাখা হবে। এখানে রুট মানে হচ্ছে বন্দি। ওয়্যার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মেছো, বাট নেভার গ্রিউ, কিন্তু এখানে তুমি বড় হওনি। এগুলো সব ওক গাছগুলো বলছে। এবং শেষ স্ট্যাঞ্জায় বলছে, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ। এবার আবার ছোট্ট শিশুটি বলছে, এগুলো ছিল আমার সব স্বপ্ন ওক গাছের একটা প্রকাণ্ড ডালের নিচে শুয়ে। দ্য ড্রিম ওয়াজ অল্টার্ড মি, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে পরিবর্তিত করে দিল। ওয়েন আই কেম আউট অফ দ্য ওকউড, আমি যখন এই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, আমি আমার মানুষ সঙ্গদের মধ্যে ফিরে এলাম, মানুষের মধ্যে ফিরে এলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ ওম্যান হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা একজন মানুষের শিশুর মতনই ছিল। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় গাছের মতো হয়ে গেছিল। গাছ হয়ে যায়নি, কিন্তু গাছদের মতো হয়ে গেছিল। এইটা হচ্ছে কবিতাটার লাইন বাই লাইন মানে। এইবার আমরা যদি কবিতাটার সেই অলঙ্কারের আলোচনা যাই, একবার বলেছি যে ওম্যানটা হচ্ছে সিম্বল অফ নেগলেক্ট অ্যান্ড দ্য পুয়ার কন্ডিশন অফ মাদার আর্থ, ঠিক আছে। আবার আমরা ওক ট্রিটা এখানে কিন্তু সিম্বল, এটা প্রতীক। এবং ওক ট্রিগুলো যে কাজগুলো করছে সেগুলো পার্সনিফিকেশান। গাছের তো প্রাণ আছে, কিন্তু মানুষ যে অর্থে প্রাণী, গাছ তো সেই অর্থে প্রাণী না।
ফলে গাছ যে কাজ করছে সেগুলোকে আমরা পার্সনিফিকেশনই বলবো। এই ধরনের কিছু অলংকার এই কবিতার মধ্যে আমরা পাই। আর কবিতাটা কিন্তু একদম একটা ড্রিম ন্যারেটিভ। ড্রিম ন্যারেটিভ কেন আগে বললাম, স্বপ্নের মধ্যে দিয়ে বর্ণনা করা হয়েছে, এটা একটা নাটকীয়তাও আছে। এবং এই স্বপ্নের মাধ্যমে শিশুটি পরিবর্তিত হয়ে যায়। সে আগে হয়তো বুঝতোই না যে একটা গাছ কাটলে এই মাদার নেচারের কি ক্ষতি হচ্ছে। সে কিন্তু এই স্বপ্নটা দেখার ফলে সে বুঝতে পারলো, এবং ও গাছের সঙ্গে যে এনকাউন্টার হলো স্বপ্নের মধ্যে, তার থেকে সে কিন্তু বুঝতে পারলো যে গাছ মানুষের জীবন এবং এই মানব সভ্যতার জন্যে কি প্রয়োজন। এবার এই কবিতাটার যদি একটু গভীরে গিয়ে একটু আলোচনা করি, আমাদের বলতে হবে যে গাছ এবং গাছ, প্রকৃতি এবং গাছ, এই দুটোর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের যোগসূত্র রয়েছে এবং পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, অবিচ্ছেদ্য অংশকে আলাদা করার কোনো উপায় আমাদের নেই। আলাদা করতে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব, এই পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হবে। এখানে একটা পরিবেশ সচেতনতার কথা বলা হয়েছে। গাছ আমরা কাটতে পারবো না ফর দ্য সার্ভাইভাল অফ হিউম্যান কাইন্ড, কিছুতেই গাছ কাটা যাবে না, এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এখানে একটা গল্প, একটা ড্রিম ন্যারেটিভের মধ্যে দিয়ে বলেছেন, গাছ তো কখনোই অমনি করে আমাদের কাউকে বন্দি করে বলবে না, কারণ গাছের কাছে আমরা পেশেন্স, ধৈর্য। গাছের এত ক্ষতি করে দিয়ে যাচ্ছি আমরা মানুষ, গাছ তো প্রতিবাদ করে না। এখানে একটা প্রতীকী প্রতিবাদ, সেই প্রতিবাদ দিয়ে কবি বলতে চেয়েছেন যে কি করা উচিত, কি করা উচিত নয়, হোয়াট ইজ টু বি ডান। প্রকৃতির প্রতি আমাদের কি দায়িত্ব, কেন প্রকৃতিকে সুস্থ সবল রাখব, তার কথা তিনি এই কবিতার মাধ্যমে বলেছেন। এবং তিনি আরও বলেছেন, মানে যেগুলো এখানে ল্যাটেন্ট, লাইন বিটুইন লাইনস, দুটো লাইনের মধ্যে না অনেক কথা কবিতায়, গল্পে, নাটকে, সাহিত্যে লেখা থাকে। সেইখানে কিন্তু লেখা আছে গাছ কাটার ফল, কনসিকুয়েন্স অফ কাটিং ট্রিজ। এবং সেটা আমরা দৈনন্দিন জীবনে বুঝতেই পাচ্ছি। আমাদের পরিবেশ, প্রকৃতি, চারিদিকে কি অবস্থা আজকে দাঁড়িয়ে গাছ কাটার ফলে, সেটা কিন্তু আজ থেকে প্রায় 50 বছর আগে টেড হিউজেস মানুষকে সচেতন করে দিয়েছিলেন। কারণ এটা আমরা নিজেদের সত্যিকারের পরিবারের যদি অংশ না ভাবি, আমরা যেমন আমাদের বাবা মা, কাকা কাকিমা, মামা মামি সবাইকে যেমন পরিবার ভাবি, গাছকে যদি না ভাবি তাহলে তো গাছও কাটবো। আমরা তো আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, অন্যান্য ভাই বোন কাউকে আঘাত করি না, কাউকে তো কাটি না, কাউকে উপরে ফেলে দিই না, তাহলে গাছকে ফেলবো কেন? এই মেসেজটা কিন্তু এই কবিতার মধ্যে দেওয়া হয়েছে। ইট ইজ দ্য ট্রি দ্যাট ইজ এসেনশিয়াল ফর আওয়ার সার্ভাইভাল। আমাদের বেঁচে থাকার জন্যে গাছের গুরুত্ব অপরিসীম। গাছ আমাদের অনেক কিছু দেয়, কোয়ালিটি ওয়াটার, কোয়ালিটি লাইফ, কোয়ালিটি এয়ার, শেল্টার, শ্যাডো, হেলথ। গাছ থেকে আমরা যা যা পাই আমাদের সুস্বাস্থ্যের প্রতীক। এত জানার পরেও আমরা কিন্তু গাছের ক্ষতি করছি। আসলে গাছের ক্ষতি করছি না, আসলে আমরা আমাদের ক্ষতি করছি, এবং এই ক্ষতি করছি ছোট ছোট লাভ, ছোট্ট বৈষয়িক লাভের জন্য আমরা এইসব ক্ষতিগুলো করে যাচ্ছি। এবং আমাদের একটা জিনিস এই কবিতাটা পড়ে, শুধু পড়ার জন্য পড়লে কিন্তু কবিতাটা পড়ানোর যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে। আমাদের মনে রাখতে হবে উই শুড প্ল্যান্ট ট্রি, অ্যান্ড প্রথমে উই শুড নট কাট ট্রি। সে ব্যবসায়িক কারণে হোক, ব্যক্তিগত আনন্দের কারণে হোক, যে কোনো কারণে উই শুড নট কাট ট্রি। এবং শেষ কথা হচ্ছে উই শুড প্ল্যান্ট ট্রি ফর দ্য সার্ভাইভাল অফ হিউম্যান কাইন্ড। আমরা কিন্তু কেউ বেঁচে থাকবো না যদি গাছ বেঁচে না থাকে।